বিরতির পর ফিরে এলাম। ভোটের দামামা বেজে গেছে। বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন উত্থাপন করেছে দেশের দুজন মানুষ সুবীর, তারা সমস্ত রকম সুযোগ সুবিধাটা পাচ্ছে, সেই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা, তাদের অনুদান, সমস্ত ক্ষেত্রে তাদের হয়েছে। দেশটা তো 130 কোটির দেশ, সেখানে মাত্র দুজনকে দেখা মানে তো হচ্ছে যে তেলা মাথায় তেল দেওয়া। আমি বিষয়ে যাওয়ার আগে আমি একটা প্রিভিয়াস কোশ্চেনের একটা অ্যান্সার দিয়ে দিই, তখন অ্যান্সারটা দিতে পারিনি। কিছুদিন আগে আমি একটু আগে বলছিলাম যে 2011 সালের আগের যে প্রতিশ্রুতির কথা, আমি 11 সালের আগের কথা বলছি না, এই জাস্ট কয়েক মাস আগে যে লোকসভা ইলেকশন হয়ে গেছে ঠিক তার আগেই দিদিমণির শুধুমাত্র ভোট আসলেই নির্বাচনী প্রতিশ্রুতির জন্য প্রতিশ্রুতির কথা মনে পড়ে, মানুষের কথা মনে পড়ে। ঠিক তেমনি লোকসভা ইলেকশনের আগে উনি একটা প্রকল্প চালু করেন, প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প। কি হয় সেখানে, যে না এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি হয়। আজকে সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম নথিভুক্ত করেছে, যারা কাজ চাওয়ার জন্য যে সংখ্যাটা আপিল করেছে, ফর্ম ফিল আপ করেছে, আজকে দিদিমণি বাঁকুড়ার সভা থেকে সেই সংখ্যার পার্সেন্টেজটাকে অলরেডি ঘোষণা করে দিলেন যে 40% বেকারত্বকে আমরা সমস্যার সমাধান করে দিয়েছি। এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রী প্রকল্পের থেকে কি সুবিধাটা সাধারণ ছাত্রছাত্রীরা পেয়েছে, যুবকরা পেয়েছে, আমাকে একটু উত্তর দিতে হবে। সেকেন্ডলি যেটা বিষয়, এখান থেকে প্রথম 1 মাস 1.5 মাস কিছু তার থেকে কিছু বাছাই করে 1,500 টাকা করে দেয়া হচ্ছিল মাসিক ভাতা হিসাবে। আজকের ডেটে সেই 1,500 টাকাটাও উবে গেছে। এই টাকাটা এই উবে গিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছেই না, যুবকদের কাছে। সেই টাকাটা আজকে বন্ধ কেন? আমি কয়েকটা কোশ্চেনের অ্যান্সার চাই। এটা মনে হয় উত্তর অনেকটাই রেডি, মানে রেডি। সৌম্যর কথাটার কি উত্তরটা দেবে তুমি? না, আমি তো সেটাই বলতে চাইছি যে উনি বলছিলেন না এমপ্লয়মেন্ট ব্যাংক, কত চাকরির কি বিষয়, এগুলো বলতে চাইছেন। তো আমি এই সৌম্যদাকে একটা জিজ্ঞাসা করতে চাইছি, সেটা হচ্ছে এই এমপ্লয়মেন্ট ব্যাংক, এই যে বিষয়গুলো বললাম সেইগুলোর একবার একটু আমাকে ক্লিয়ারেন্স করে দিক। সবাই জানতে চায় যে এই এমপ্লয়মেন্ট ব্যাংক মাত্র 6 মাস আগে ঘোষণা করেছিলেন, কি হলো 6 মাসের মধ্যে সে বাল্বটা নিভে গেল কেন? আমি তোমাকে বলি, এমপ্লয়মেন্ট ব্যাংকটা রাজ্যে আগে যেটা ছিল সেটা তো ছিল হচ্ছে সে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে নাম নথিভুক্ত করা। এমপ্লয়মেন্ট ব্যাংকটা কিন্তু বহুদিন আগেই তৈরি করা। এটা তথ্য তাই বলছেন। সুজিতদা, উনি সুবীরবাবু খুব ভালো বলেন, কিন্তু বিষয়টা হচ্ছে উনি বলার সময় ভুলে যান কতগুলো কথা, যেমন একটু মনে করিয়ে দিই, ওনার সুবিধা হবে। সেটা হচ্ছে বিহার নির্বাচনের সময় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে কিন্তু শুনেছিলাম যে যদি আমরা জিতে আসি তাহলে বিনা পয়সা ভ্যাকসিন দেওয়া হবে। আচ্ছা, ভ্যাকসিন দেওয়াটা তো রাজ্যের একটা, মানে দেশের একটা মানবিক মুখ, সেখানে নির্বাচনী প্রতিশ্রুতিটা দিতে হলো কেন? কেন আমি শেষ করিনি, আপনার বলতে সুবিধা হয়। তাহলে সেইটা কেন দিতে হলো? তারপরে আজকে উনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক হচ্ছে, তখন তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন আমরা প্রত্যেকটি মানুষকে বিনা পয়সায় দেব। কেন্দ্র কেন বলতে পারলেন না যে আমরা প্রত্যেকটি দেশের মানুষকে বিনা পয়সা ভ্যাকসিন দেব? এটা তো বলা উচিত ছিল। দ্বিতীয়ত, যে প্রশ্নগুলো উনি বললেন, যুবশ্রী, কন্যাশ্রী নিয়ে বললেন না কেন? কেন কৃষিকর্মণ পুরস্কার সেটা নিয়েও তো বলা উচিত ছিল, সেটাও তো বলা উচিত ছিল। সেগুলো না বলে আপনি এগুলোকে বলছেন, কিন্তু উত্তরটা আপনি দিলেন না। যে ইউনিভার্সিটিটা তৈরি হলো না, সেই ইউনিভার্সিটিকে আপনি 1000 কোটি টাকা অনুদান দিলেন, যেটা সৌম্যদা বলতে চাইলেন, তার উত্তর কিন্তু আমরা পেলাম না। অর্থাৎ কয়েকটা মানুষকে শুধুমাত্র সুবিধা করে দেওয়া, সেটা রেলের বেসরকারীকরণ হোক, সেটা আপনার এয়ারপোর্টের বেসরকারীকরণ হোক, বিভিন্ন রেল আপনার স্টেশনগুলোকে কয়েকটা ব্যক্তিরাতে তুলে দেওয়া হোক, এইগুলো মানুষ জানতে চাইছেন। অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে সরকারের মানবিক মুখ, সেই মানবিক মুখ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন। কোনো ব্যক্তি যদি কোনো হাতির আক্রমণে মারা যান, তাহলে সেখানেও তার চাকরির ব্যবস্থা, আজকের মিটিংয়েও তিনি বারবার বলেছেন, এটাকে ঠিক করে দেখা উচিত। উত্তরটা দিইনি, আমি একটা উত্তর দিইনি শুধু সৌম্যদার, সেটা হচ্ছে পলাশদার একটা উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে আপনার হয়তো কাছে ইনফরমেশন নেই, আজ থেকে ঠিক 1.5 মাস আগে এই করোনা সমসাময়িক সময়ে এই পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা এবং নোংরা রাজনীতি কিভাবে করতে হয় সেটা আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে তুলে ধরছি। 1.5 মাস আগে কেন্দ্র সরকার চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানিয়েছিল যে আপনার কত ভ্যাকসিন দরকার, এবং এটাও ঘোষণাও করেছিল যে আমরা সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে ফ্রি অফ কস্টে, বিনামূল্যে আমরা ভ্যাকসিন পৌঁছে দেব। তাহলে বিহার নির্বাচন
তাহলে বিহার আরে, নির্বাচনে আশ্চর্য বলতে হলো কেন ব্যাপার। জিতলে বিনা পয়সায় পাবেন? আপনি আর আমার তাহলে উত্তরটা বলতে হলো দিয়ে কেন? দিন। যদি তাই হতো তাহলে সেই বলতে হলো কেন ইনফরমেশনটা বিহার আপনার নির্বাচনে? কাছে নেই, তখন বিহারের নির্বাচনের কোনো প্রশ্নই নেই। বেশ, সৌম্য। আর আগে সৌম্য। সৌম্য। একটু যেটা বলি সেটা হচ্ছে যে মানে না না, আমাকে শেষ করতে দিলেন না সৌম্য, এক সেকেন্ড। এই যে বিনা পয়সাতে সকলে ভ্যাকসিন পাবে, এটা প্রধানমন্ত্রী আজ থেকে 1.5 মাস আগে বলেছে। আজকে লেটেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে ভ্যাকসিন কবে আসবে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ভ্যাকসিন কবে আসবে সেটা তাদের হাতে নেই, কবে আসবে যখন আসবে জানা যাবে। সুতরাং এখন বিনামূল্যে বিহার নির্বাচনের আগে এই প্রতিশ্রুতিটা কেন, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সুবীরবাবু যাই আপনি বলুন, কেন ভ্যাকসিনটা কবে আসবে কেউ কাছেই এখনো পর্যন্ত ক্লিয়ার কাট নেই, এটা স্বয়ং প্রধানমন্ত্রী অস্বীকার করেছেন। সৌম্য। না, আমি প্রথমে বলি যে যেটা আপনাদের হাতে নেই, দেখুন নরেন্দ্র মোদীও করোনা ভাইরাস নিয়ে আসেননি, কোভিড-19, আর মমতা ব্যানার্জিও নিয়ে আসেননি। এটা একটা পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে দিয়ে মোকাবেলা করতে শুধু টেকনিক্যালিটিসের কতগুলো জায়গা থেকে আমার মনে হয় আমার বলা দরকার। দেখুন কতটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার প্রস্তুত ছিল। কেন্দ্রীয় সরকার তো প্রস্তুত ছিলই না, তারপর রাজ্য সরকারও ততই বছর পরিস্থিতি। আজকে আমি কয়েকটা জিনিস আপনাদের বলি যে ধরুন এই যে আপনারা বেসিক ব্যাপারটা হেলথের ব্যাপারটা তুললেন, এই হেলথের ব্যাপারে আমরা দেখুন এখানে পলাশ আছে বা আমার বিজেপির বন্ধু আছে, তারা নিশ্চয়ই গ্রামে গঞ্জে কলকাতা থেকে বাইরে যারা মিটিং মিছিল করেন, আপনি বলুন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা আমরা খরচা করছি পার কোভিড পেশেন্টকে ফ্রিতে ট্রিটমেন্ট দিচ্ছি। আমি শুধু জানতে চাই পলাশের কাছে যে কোভিড ট্রিটমেন্টের প্রোটোকলে সরকারি ব্যবস্থায় কি আপনি 1.5 লাখ টাকা খরচা করলেন? 1, 2, আপনি জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যখন করোনার প্রায় 80 দিন পরেও আপনি শুধু গোল গোল দাগ কাটলেন, কিন্তু আজকে প্রাইভেট হসপিটালগুলো জানেন কি অবস্থা? সারা পশ্চিমবাংলার যতগুলো গ্রাম আছে সেখান থেকে রুগীদের ট্রান্সপোর্ট করে কলকাতায় নিয়ে আসতে হয়, এবং আপনি সকালবেলায় গিয়ে দেখবেন পিজি হাসপাতাল, এনআরএস, আরজিকর মেডিকেল কলেজের সামনে রুগীদের কীরকম ভিড়। আপনি বলুন তো যে ট্রমা কেয়ার সেন্টার, বার্ন ইউনিট, এগুলো গ্রামের কোন কোন হসপিটালগুলোতে আছে? আজকে 9.5 বছরের পরে পারফরমেন্সে তো মানুষ জানতে চাইবে। আজকে বাইপাসের পাশে সমস্ত প্রাইভেট হসপিটালগুলোতে কোভিড রোগীর চিকিৎসার জন্য 3 থেকে 4 লক্ষ টাকা থেকে তারও বেশি, প্রথম থেকে অনেক বেশি খরচা হয়েছে। গটি বাটি বিক্রি করে মানুষ ট্রিটমেন্ট করেছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা না পেয়ে, অক্সিজেন না পেয়ে সেটা গুজরাটেও মারা গেছে, সেটা দিল্লিতেও মারা গেছে, পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। এরা যে সম্পূর্ণরূপে পরিকল্পনায় ব্যর্থ হয়েছে, আজকে ভ্যাকসিন নিয়ে একটা আটকালে লাগাচ্ছেন। ভ্যাকসিন কি নরেন্দ্র মোদী বানাবেন নাকি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়রা বানাবে? তা তো নয়। লেট ইট বি ভেরি প্র্যাকটিক্যাল। আর যেটা শিল্পায়নের কথা বলছিলাম, যে কথাটা বলছিলাম যে ইন্ডাস্ট্রি, আজকে পরিকল্পনাটা যে ভারতীয় জনতা পার্টি তারা দাবি করছে পশ্চিমবাংলায় নাকি সোনার বাংলা করে দেবেন। তো আমাদের তো জানতে ইচ্ছে করছে, বা তৃণমূল কংগ্রেসের 9.5 বছরের পারফরমেন্সের পরে জানতে ইচ্ছা করছে যে সোনার বাংলার উন্নয়নের মাপকাঠিটা কী। মাপকাঠিতে বলুন গত 9.5 বছরে পশ্চিমবাংলায় 9.5 বছরে পর্যটন শিল্পে কতজন মানুষের চাকরি হয়েছে? ইনফর্মাল সেক্টর, আজকে সারা পশ্চিমবঙ্গে যে 80% মানুষ ইনফর্মাল সেক্টর এমএসএমইতে কাজ করে, তাদের সেখানে কাজের পরিমাণ কত? আজকে সারা ভারতবর্ষে বিজেপি সরকারের সময় ইনফর্মাল সেক্টর, এমএসএমই সেক্টরে প্রায় 70 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। নোটবন্দি, তারপরে গৃহবন্দী, এই পরিসংখ্যানের মধ্যে এই সময়কালের মধ্যে আমি বলছি এই সময়কালের মধ্যে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। উত্তর নেই। আজকে আপনি যখন বলবেন যে পর্যটন শিল্পের ইনফর্মাল সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর, অপরিকল্পিত বিদ্যুৎ এবং যেটা অল্টারনেটিভ পাওয়ার জেনারেশনের পশ্চিমবঙ্গের পরিকল্পনা কি? পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে। আজকে সারা পশ্চিমবঙ্গে যতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেই ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ে পাস আউট, আপনি জানেন ইঞ্জিনিয়ারিং কলেজের আজও সিট ভর্তি হয় না। এখান থেকে পাস আউট করা ছেলেরা 6,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকার কাজের জন্য লাইন দিয়ে পড়ছে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। কোথায় যাবে বলতে পারেন? এই যে পরিযায়ী শ্রমিক যারা আমার রাজ্য থেকে, প্রায় মুখ্যমন্ত্রীর কথা বলে দিই একটু প্লিজ ভাই, ক্লোজ করে দিচ্ছি, প্রায় মুখ্যমন্ত্রী বলছেন 11 লক্ষ পরিযায়ী শ্রমিক আমার রাজ্য থেকে অন্য রাজ্য থেকে ফিরে এসছে। তাদের পরিকল্পনাগুলো কোথায় গেল? সোনার বাংলা আপনি শুনতে চাইছেন না? এর বেসিক কনসেপ্ট হচ্ছে এটাই যে তৃণমূল যে পশ্চিমবঙ্গকে আজকে জেহাদি শক্তির কাছে বন্ধক দিয়েছে না, এই বন্ধকটা আমরা মুক্ত করব। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট সোনার বাংলা তৈরির প্রাথমিক এবং প্রথম পদক্ষেপ, যে জেহাদি মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে।
দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে কি জিহাদ হচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি তাই। জিহাদ মানে তো ধর্মযুদ্ধ জানি। জিহাদ মানে শুধু ধর্মযুদ্ধ আপনার কাছে, কিন্তু জিহাদের অনেক অর্থ আছে, সেটা নিয়েও একদিন আলোচনা হোক, সেদিন আমি বিস্তারিত বলবো। সুবীর একটা কথা বলুন না, আজকে পশ্চিমবঙ্গে একটা কংক্রিট জিনিস দ্বিতীয় হচ্ছে তাই যে রাজনৈতিক ভোটের জিহাদি টাহাদি বলে কি ভোটের এটা যখন তুমি বললে যে এক কথাই হচ্ছে সোনার বাংলা বলতে জিহাদ মুক্ত বাংলা, এটা তো সুবীর যেটা বললো তো বেশ মারাত্মক তার ইমপ্লিকেশন। পলাশ, জেহাদি বলতে ওনারা কি বলতে চাইছেন আমি জানি না। প্রথম কথা, যে কজনকে ধরা হয়েছে যারা উগ্রপন্থী নাম কোট আনকোট, তারা কিন্তু অন্য দেশের থেকে এসেছেন, তার দায়ভার সুবীরবাবুকে নিতে হবে। তার কারণ তাদের বর্ডারটা কিন্তু আমাদের দেশের, আমাদের রাজ্য সরকার মানে না, বর্ডারটা কিন্তু আপনাদের সরকারের ক্ষমতায় থাকে। শেষ করি। দ্বিতীয়ত, যে বিস্ফোরণের কথা আপনারা বলতে চাইছেন, সেই বিস্ফোরণ কদিন আগে গুজরাটে হয়েছে, সেই বিস্ফোরণকে আপনি জিহাদ বলছেন? ভুলে যাবেন না, এগুলোকে জিহাদ বলে আপনারা ধর্মের নামে শুরু দেবেন না। মুখ্যমন্ত্রীর আঁচলের তলায় জিহাদিরা লুকিয়ে রয়েছে। আপনাকে কোথা থেকে এসেছিলেন, কোন দেশ থেকে এসেছেন, কেন আপনারা আটকাতে পারেননি? আপনার পশ্চিমবঙ্গের আপনার দলের রাজ্যসভার সাংসদ আহমদ হাসান ইমরান, দেখুন কে সিমি জঙ্গি সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট। আমি সবার কাছে অনুরোধ করছিলাম একটা কারণে, দেখুন এই বায়ানারি বানাবেন না, এই বায়ানারির মধ্যে দিয়ে কিন্তু আসল উদ্দেশ্যগুলো চলে যাচ্ছে। দয়া করে এই বায়ানারিটা না বানিয়ে আপনারা বলুন বাসস্থানের পরিকল্পনাটা কি। কংগ্রেসের কথা বলবো প্লিজ একটু বলেন। আমি কারোর সঙ্গে ডিসকাস করছি না। কথা বলছেন না, আপনি তো আপনারাই আগামী 26 তারিখে 26/11 উত্তরপ্রদেশ মডেল চাইছেন, বন্ধ রেখেছেন আর বামকে সমর্থন করেছেন। না, উত্তরপ্রদেশ মডেল এই 26/11 এর দিনে উত্তরপ্রদেশ মডেল হবে তো। মুম্বাইতে আমির আজমাল কাশব একজন জঙ্গি 48 জনকে নির্বিচারে হত্যা করেছিল। এই দিনটি আপনারা মজা করার জন্য আজকে সারা জীবন কংগ্রেস আর বামপন্থীরা দেশ বিরোধী রাজনীতি করে গেছেন। গোধরা ভুলে গেলেন, গোধরা ভুলে গেলেন, উত্তরপ্রদেশ ভুলে গেলেন। আস্তে এই আমি এই মধ্যে এই বায়নারির মধ্যে যেতে চাইছিলাম না। আচ্ছা যাই, যখন এলো বন্ধের 26 তারিখ, এটা একটা ঘটনা, 26 তারিখ যে বন্ধ, সেখানে সরকার যেভাবে বিরোধিতা করবে সেখানে সেভাবেই পাল্টা বিরোধিতা হবে। উত্তর 24 পরগনার বনগাঁয় একটি সভায় এবং তৃণমূল এবং বিজেপিকে কড়া আক্রমণ সিপিআইএম নেতা শতরূপ ঘোষের। একটু শুনে নেব, একটু শুনে নেব। শতরূপ ঘোষ তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে বিরোধিতা করবে, আমরাও সেই ভাষায় বিরোধিতা করব। আর ওরা যদি স্লোগানে বিরোধিতা করে, আমরা পাল্টা স্লোগানে বিরোধিতা করব। ওরা যদি লাঠি নিয়ে বিরোধিতা করতে আসে, আমরা পাল্টা ডান্ডা মেরে বিরোধিতা করব। উনি আশা করবেন, আশায় আছেন, ঠিক আছে। যদি একদিকে মুখ্যমন্ত্রীর আশা সরকারে থাকার, আর একদিকে গোটা বাংলার মানুষের আশা ওনাকে এবার বিদায় করার, এবার দেখা যাক কার আশা যেতে। না, আমি সুজিত দা একটা কথা দাঁড়ালো, বুঝলাম না। সুবীর একরকম বলছে, এখানে তো তৃণমূল সরকারের কেই হচ্ছে নিশানা। আপনি বলছেন আপনি ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করছেন কিসে? আপনি বিরোধিতা করছেন ইস্যু ভিত্তিক বিরোধিতা করছেন। কিসের ইস্যু ভিত্তিক? কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির বিরুদ্ধে বিরোধিতা করছেন, কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরুদ্ধে বিরোধিতা করছেন, শ্রমিকের অধিকারের বিরুদ্ধে বিরোধিতা করছেন। কিন্তু যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন শ্রমিকের স্বার্থে, কৃষকের স্বার্থে, তাদের বন্ধকে অসফল করার জন্য আপনি সমর্থন করছেন ভারতীয় জনতা পার্টিকে পিছন থেকে। এইটার বিরুদ্ধে মানুষকে না, একদমই তা নয়। বিষয়টা হচ্ছে আমরা বারবার যেটা বলতে চাইছি, যে ইস্যুগুলো সিপিএম এবং কংগ্রেস বন্ধের আকার নিয়েছে, সেই ইস্যুগুলোকে সাধারণ মানুষের ইস্যু, এটা অস্বীকার করা কোনো জায়গা নেই। আমরা বিরোধিতা করি, আজকে মানুষকে 12 ঘন্টা কাজ করতে বলছে শ্রমিকদের, সে বিষয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে 2011 পরে ধর্মঘটের যে ইতিহাসকে পাল্টে দেওয়া হয়েছে, ধর্মঘট পশ্চিমবঙ্গের মানুষ মানেন না। সেই জায়গায় আমরা বারবার বলছি, আপনারা আন্দোলন করুন, আপনারা মানুষের কাছে বার্তাগুলো পৌঁছে দিন, কিন্তু ধর্মঘট করে মানুষের রুটি রুজি কেড়ে নেবেন না, এটা বারবার অনুরোধ। কিন্তু যে কাজ কেন্দ্রীয় সরকার করে যাচ্ছেন তাদের বিরোধিতা করাই উচিত, সাধারণ মানুষের ইস্যু এগুলো। কিন্তু ধর্মঘটের মধ্য দিয়ে মানুষের রুটি রুজি করার অধিকার কিন্তু আমাদের নেই। পশ্চিমবঙ্গের সেই ইতিহাস কিন্তু বদলে গেছে। তব মন্থরার মুখে 179 বার বন্ধ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে থাকার সময়। মানুষের আন্দোলনের বিরোধিতা করতে হয়, সময় করেছেন বলে সময় শেষ। ধন্যবাদ অধ্যাপক পলাশ বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ সুবীর হালদার, রাজ্য বিজেপি এর নেতা, এবং সৌম্য আইচ রায়, প্রদেশ কংগ্রেসের শীর্ষ মুখপাত্র। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের করোনার আবহে বাংলা এই পর্যন্তই থাকছি। ভোটের দামামা নিয়ে রয়েছে, কিন্তু ধীরে ধীরে বৃহস্পতিবার যেমন বন্ধ রয়েছে, ডার্বি ম্যাচ, প্রথম আইএসএলের ডার্বি ম্যাচ হতে চলেছে। করোনার আবহে পরিবর্তিত ভারতবর্ষ, যেটাকে নতুন বলা হচ্ছে নিউ নর্মাল দিকে কত দ্রুত এগোবে, সেই দিকে প্রতি মুহূর্তে নির্মাণ চলছে, প্রতি মুহূর্তে
স্বজন হারানোর বেদনা কাজ করছে। এই সমস্ত এক জটিল মিশ্র সময়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের করোনার আবহে বাংলা আমরা প্রতি মুহূর্তকে সজীব সজাগ রাখতে চাই, ঠিক যেমনভাবে আর প্লাস নিউজ রয়েছে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।